ওয়েলকাম বাচ্চা লোক, ওয়েলকাম টু বং মিস্ট্রি। কি গো, মাধ্যমিক তো শেষ নাকি? এবারে কি সায়েন্স নিয়ে পড়বে তো? অবশ্যই তোমরা সায়েন্স নিয়ে পড়বে। আর সায়েন্স নিয়ে পড়তে হলে আমাদেরকে কিন্তু রেজাল্টের আগে থেকে শুরু করে দিতে হয়, না হলে কি হবে, অনেক লেট হয়ে যায় নাকি? সবাই তোমরা জানো এই ব্যাপারগুলো। আর এইবারে শুরু হলো আমাদের জীবনের নতুন জার্নি। ওই একটা পাতলা বই ছিল ক্লাস 10-এ, সব পাতলা পাতলা বই। এবারে দেখবে ওই তার 10 গুণ মোটা বই এবারে, ঠিক তো? তো ভালো করে কিন্তু দেখো শুরু করতে হবে আমাদের জীবন। এবারে 11-12 খুব ইম্পর্টেন্ট একটা জীবন আমাদের। হ্যাঁ, এই সময় মনে হবে যে 11টা তো এমনি পড়ে নেবো, 12-এ গিয়ে পড়াশোনা করবো, এরকম কিন্তু ভাববে না। 11 থেকে পড়াশোনা ঠিক করে শুরু করতে হবে। আর তোমরা জানো যে আমাদের শুরু হচ্ছে, সারথি ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের। আর সারথি ব্যাচের আমার আজকে প্রথম ক্লাস। আমাকে তোমরা চেনো, তোমাদের বায়োলজি টিউটর আমি, কৌস্তব দাস। তো আজ থেকে শুরু করা যাক আমাদের বায়োলজির প্রথম ক্লাস। তো ক্লাস শুরু করার আগে, বায়োলজির আমাদের শুরু করার আগে একটু দেখে নিই যে আমাদের কিভাবে এবার পড়তে হবে। দেখো, ক্লাস 10 পর্যন্ত তোমাদের 190 নাম্বারের কোশ্চেন থাকতো আমাদের। সেখানে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতো, এমসিকিউ থাকতো, এসএকিউ থাকতো, 2 নম্বরের কোশ্চেন থাকতো, এরকম থাকতো। তো এবারে কিন্তু সিস্টেমটা আলাদা। 11-12-এ এখন জানো তোমরা যে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। 4টা সেমিস্টার আমাদের পরীক্ষা দিতে হবে, 11-এ 2টো, 12-এ 2টো। তো প্রথম যে আমাদের সেমিস্টার 1-এর পুরো টপিকটা হবে আমাদের এমসিকিউ বেসড। পুরো পরীক্ষা হবে আমাদের এমসিকিউ বেসডে, মানে 35 নাম্বারের 35 নাম্বার এমসিকিউ। তোমরা ভেবে ফেলবে না যে এমসিকিউ মানে কোনো ব্যাপার না, শুধু টিকমার্ক করে দেবো, নাম্বার পেয়ে যাবো। এমসিকিউর জন্য কিন্তু পড়তে আরো বেশি হবে মনে হবে তোমাদেরকে। কারণ ভাবো, একটা শর্ট কোশ্চেনের জন্য তোমাকে পুরো চ্যাপ্টার পড়তে হবে, একটা চ্যাপ্টার। তো সিনসিয়ারলি পড়বে আর ভালো করে পড়বে, ফাঁকি দেবে না কিন্তু। তাহলে শুরু করা যাক, আজকে সিলেবাস দিয়ে শুরু করা যাক আজকে। তো আমাদের বায়োলজিতে টোটাল 3টা ইউনিট আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। কি কি ইউনিট? ফার্স্ট ইউনিটে আমাদের যেটা আছে, সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এই চ্যাপ্টার, এই ইউনিটে পড়বে কি কি? এই ইউনিটকে আমরা 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, বোর্ড থেকে 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমের যে চ্যাপ্টারটা, সেখানে আমরা পড়বো এই বায়োডাইভার্সিটি, তারপরে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ, এইসব জিনিসগুলো পড়বো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়বো কিনা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে শ্রেণীবিন্যাস, যেটা ক্লাস 9-এ তোমরা পড়েছিলে। আর 3 নম্বরে আছে আমাদের কোনটা, প্ল্যান্ট কিংডম, মানে আমাদের উদ্ভিদ রাজ্যের প্রকারভেদগুলো, 5টা প্রকারভেদ। আর 4 নম্বর চ্যাপ্টার পাবো আমরা কি না, অ্যানিমাল কিংডম, মানে প্রাণী শ্রেণীবিন্যাসগুলো, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসগুলো। ইউনিট 2-তে আমরা পাবো কি না, উদ্ভিদ আর প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান। উদ্ভিদ আর প্রাণী গঠনগত অঙ্গসংস্থান, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস। এখানে প্রথম যে 2টো চ্যাপ্টার, এই দুটো হচ্ছে পুরো প্ল্যান্ট বেসড। আর এটা সব মানে বলতে গেলে আমাদের 11-এর সবচেয়ে কঠিন চ্যাপ্টারের মধ্যে পড়ে। কঠিন মানে তোমরা পড়বে না এটা নয়, ভালো করে পড়ানো হবে। কঠিন চ্যাপ্টার কেন এগুলো, কেন উদ্ভিদের অনেক উদাহরণ মনে রাখতে হবে, অনেক উদাহরণ আছে, অনেক এক্সট্রা নামও আছে। তো এই 2টো চ্যাপ্টার সেইটা নিয়ে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মরফোলজি অ্যানাটমি নিয়ে 2টো চ্যাপ্টার। আর চ্যাপ্টার 7 যেটা, সেটাতে আমরা পড়বো কি না, অ্যানিমেলের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, সেখানে আমরা আমাদের প্রাণীর কলা, এগুলো সম্পর্কে পড়বো। আর 3 নম্বর ইউনিটে আমাদের আছে কিনা কোষ সম্পর্কে পড়তে হবে, কোষ পড়বো। আর হচ্ছে কোষ বিভাজন, কোষটা আমরা 9-এ পড়েছি, আর কোষ বিভাজনটা আমরা 10-এ পড়েছি। এর সঙ্গে একটা এক্সট্রা জিনিস এবার পড়বো, নতুন জিনিস, সেটা হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস কিন্তু 9-এ পড়েছি আমরা, 9-এ কিন্তু সেকেন্ড চ্যাপ্টার বায়োমলিকুলস ছিল, এখানে সেটা আরো ডিটেলসে থাকবে, ঠিক আছে? আর সবগুলোই বুঝতে পারছো এমসিকিউ বেসড, মানে এখানে শুধুমাত্র যে এমসিকিউ বলতে শুধু 4টা অপশন ক্লিক করে দেবো সেরকম নয়, এখানে ছক মিলানো থাকবে, আবার কিছু কনসেপচুয়াল কোশ্চেনও এমসিকিউ থাকবে। তো ব্যাপারগুলো কিন্তু অত সোজা নয় যতটা ভাবছো, ঠিক আছে? তো কোশ্চেনের মার্কস ডিভিশনটা দেখে নিই একটু। প্রথম যে আমাদের ইউনিটটা, এই ইউনিটের আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে আছে টোটাল 8 নাম্বার। 8 নাম্বারে আমাদের কোশ্চেন আসবে, 8টা এমসিকিউ, ঠিক আছে? সেকেন্ড যে ইউনিটটা, সেখান থেকে আসবে আমাদের 12 নাম্বার। ভালোই কিন্তু একটা ওয়েটেজ ক্যারি করে এটা, 12 নাম্বার। আর যেটা আমাদের থার্ড ইউনিট, যেটা আমাদের কোশ্চেন ইউনিটটা, সেখান থেকে সবচেয়ে বেশি আসবে, কত না, 15 নাম্বার। তো টোটাল যোগ করলে কত হচ্ছে গো, 35 নাম্বারের কোশ্চেন আমাদের, 35 নাম্বারের কোশ্চেন। আর বাকি 35 নাম্বার তোমাদের
প্র্যাকটিক্যাল থেকে পেয়ে যাবে। তো টোটাল আমাদের 70 নম্বরে হয়ে যাচ্ছে, বুঝেছে? তাহলে থিওরিতে আমরা 35 নম্বরের পরীক্ষা দেব, আর প্রত্যেকটার জন্য আমাদের 1 মার্ক করে রয়েছে। নেগেটিভ মার্ক কিন্তু নেই, এটা তো কম্পিটিটিভ এক্সাম নয়, নেগেটিভ মার্কিং থাকবে না, 1 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। তাহলে আজকে শুরু করা যাক আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের জীবের বৈচিত্র্যতা বা ডাইভার্সিটি অফ অর্গানিজমস বা ডাইভার্সিটি অফ লাইফ। এই চ্যাপ্টারে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে যে জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো এই শব্দটা কিন্তু তোমরা 9এও শুনেছো কিন্তু, আর 10এও শুনেছো, হ্যাঁ না? জীব বৈচিত্র্য কাকে বলে। এখন যদি জীব বলি, জীব, এই জীব কথার অর্থ কি বলতো? মনে পড়ছে তো? এটা তো না ইজি কোশ্চেন, জীব কথার অর্থ কি? জীব মনে হচ্ছে যে জীবন আছে। এবার জীবন কার কার আছে? উদ্ভিদের আছে, আবার আমাদের প্রাণীতে আছে, আবার ব্যাকটেরিয়ার মধ্যেও আছে। উদ্ভিদ, প্রাণী, আবার ব্যাকটেরিয়ার মধ্যেও আছে। তো এই সবগুলোকে একত্রে বলা হয় কি আমাদের? না জীব বা অর্গানিজম। জীব বা অর্গানিজম। এবারে ধরো একটা নির্দিষ্ট অঞ্চলে, ধরো তুমি তোমার নিজের ঘরের পাশেই বলো, তুমি যখন ঘর থেকে বেরাও দেখবে বিভিন্ন ধরনের গাছ থাকে। তো আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু লিচু গাছটা পাওয়া যাবে না, ছাড়ো। আম গাছ, জাম গাছ, কলা গাছ, আরো পেয়ারা গাছ, কত গাছ থাকে। তো আবার দেখবে তুমি যখন যাচ্ছ কত ধরনের মানুষ, হ্যাঁ, সবাইকে দেখতে আলাদা। আবার কত ধরনের কুকুর আছে, কত সমস্ত কুকুরকে দেখতে আলাদা, কত বিড়াল আছে, কত আরো অন্যান্য পাখি রয়েছে। তাহলে দেখো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কত ধরনের জীব আছে। এই যে বৈচিত্র্যতা বা এই যে বিভিন্নতা, একে আমরা বলে থাকি কি না জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। জীব মানে বায়ো, আর ডাইভার্সিটি মানে হচ্ছে আমাদের বৈচিত্র্য, হলো। তো জীব বৈচিত্র্য দেখতে পাচ্ছ আমাদের পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে। আমাদের কত বড় জীবও আছে, ছোট জীবও আছে, আণুবীক্ষণিক জীবও আছে। ভাবো কত কিছু আছে আমাদের পৃথিবীতে, হ্যাঁ? তো এই যে বায়োডাইভার্সিটি, এই শব্দটার প্রবর্তক কে ছিলেন? না রোজেন। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে পার একটা। বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তক কে? না রোজেন। আর ফাদার অফ বায়োডাইভার্সিটি হচ্ছে আমাদের কিনা উইলসন। ফাদার, এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু পড়বে ভালো করে। কি বলেছে? শব্দের প্রবর্তক বলেছে নাকি ফাদার অফ বায়োডাইভার্সিটি বলেছে? তো স্যার দেখবে, তাহলে একজন হচ্ছে আমাদের রোজেন, ফাদার শব্দটি প্রবর্তক, বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তক, আর ফাদার অফ বায়োডাইভার্সিটি হচ্ছে কি আমাদের? না উইলসন। এবারে আসি আমাদের কি না পৃথিবীর জীববৈচিত্র্য সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আমরা। কি কি আমরা জানি একটু। তো IUCN এর ফুল ফর্মটা কিন্তু করে রাখবে। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অনেক বড় নাম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এই সংস্থাটা আমাদের এই বায়োডাইভার্সিটি মানে সংরক্ষণের জন্য খুব কাজ করে। তো 2004 সালের তথ্য অনুযায়ী আমাদের মানে বৈজ্ঞানিকভাবে বিবৃত উদ্ভিদ আর প্রাণীর প্রজাতির সংখ্যা ছিল প্রায় 1.9 মিলিয়নের কিছু বেশি। 1.9 মিলিয়ন মানে মনে হচ্ছে কম, তো সেটা এখন এসে দাঁড়িয়েছে দেখো 8.7 মিলিয়ন। মানে তোর শুধুমাত্র স্থলের ক্ষেত্রে বলছি আমি, মানে কতটা বেড়ে গেছে এখন, সংখ্যা কত পরিমাণে বেড়ে গেছে ভাবো। রবার্ট মেয়ার তিনি বলেছিলেন যে পৃথিবীতে জীববৈচিত্র্য প্রায় 7 মিলিয়নের চেয়েও ছাড়িয়ে যেতে পারে, মানে পরপর বাড়তে আছে। জনসংখ্যা বাড়ছে তো আমাদের, বুঝতে পারছো তো? এত জনসংখ্যা, মানুষের জনসংখ্যা কত পৃথিবীতে। তুমি তুমি ঘর থেকে বেরাও দেখবে কত যানবাহন, কত লোক ঘোরাফেরা করছে, হ্যাঁ না? তো বাড়তে আছে, বাড়তে বাড়তে একসময় 7 মিলিয়ন ছাড়িয়ে যাবে। আর সেটাই হলো 2012 সালে যখন দেখা গেল শুধুমাত্র স্থলবাসীর সংখ্যা হয়ে গেছে 8.7 মিলিয়ন, আর সমুদ্রবাসী যারা জীব আছে তাদের হয়ে গেছে আমাদের 2.2 মিলিয়ন। মানে কত বৈচিত্র্য আমাদের পৃথিবীতে, হ্যাঁ? আর সব বৈচিত্র্য ধীরে ধীরে শেষ করাবো কারাই? আমরাই করাচ্ছি। এত দূষণ করাচ্ছি যে একদিন শেষ হয়ে যাবে সব। দেখো কত প্রাণী, কত প্রাণী এখানে আছে। হাতি আছে এখানে, তোমার ছাগল আছে, কুকুর আছে, শূকর আছে, কত কি আছে, তার সঙ্গে আমরা আছি। তো তো জীববৈচিত্র্য আমাদের দরকার কেন? এত গুরুত্বপূর্ণ জিনিস কেন ভাই? জীববৈচিত্র্য নিয়ে পড়বো কেন এত কিছু? দেখো জীববৈচিত্র্য যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চারদিকে কত কিছু আছে। তুমি একটা জঙ্গলেই যাও, একটা জঙ্গলে কত ধরনের গাছ থাকে। তো আবার সেই সমস্ত গাছ থেকে বিভিন্ন ধরনের কিছু কিছু গাছ এমন আছে যেগুলো আমাদের ভেষজ উদ্ভিদ, যেমন ধরো তুলসী, তারপর সর্পগন্ধা, বাসক, ঠিক তো? তো এই সমস্ত যদি বৈচিত্র্যের মধ্যে যদি এরা না থাকে
তাহলে এখান থেকে তো আমরা ওষুধ পাবো না। কিছু কিছু ওষুধ আমরা জানি তো, যে আমরা যেমন সিঙ্কনের গাছের ছাল থেকে কুইনাইন পাই, সর্পগন্ধা থেকে রেসারপিন পাই, এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। তো এইগুলো পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ড্রাগ আর ওষুধ পাওয়ার জন্য আমাদের জীববৈচিত্র্য প্রয়োজন। আচ্ছা, আর কি না, খাদ্যের উৎস। আমরা যে খাবার খাই তার তো অনেকটা ভাগই তো আমাদের উদ্ভিদ থেকে আসে। আর শুধু উদ্ভিদ কেন, রবিবার দিন যে মাংসটা খেয়ে নাও, তো সে মাংসটাও তো সেটা প্রাণী থেকে আসছে, এটা প্রাণী থেকে আসছে। তো যদি ভ্যারাইটি যদি এত কিছু না থাকে, আমরা খাওয়ার পাবো কোত্থেকে, তাই না? ধরো তুমি একটা জায়গায় থাকো যেখানে শুধু সারাদিন তুমি আলু খাচ্ছ, সকালে আলু, বিকালে আলু, রাত্রে আলু, তোমাকে ভালো লাগবে খেতে সবসময় বলো তো? একটু বৈচিত্র্য না, খাবারের একটু বৈচিত্র্য না এলে তোমার কি ভালো লাগবে খেতে? তো বৈচিত্র্য থাকলে আমাদের মনটা ভালো থাকে আর খাবারও নতুন নতুন পাই আমরা। তাহলে খাদ্যের উৎস হিসেবে একটা বলতে পারি আমাদের গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য। প্রাকৃতিক ভারসাম্য রোগ। দেখো, কোনদিন ভাববে না যে মানুষ আমরা উন্নত বলে আমরাই সর্বসর্বা, আমাদের অন্য কাউকে আমাদের দরকার নেই। পৃথিবীতে সকলেরই দরকার, কারণ প্রকৃতির ভারসাম্য কিন্তু সবাই মিলে রক্ষা করছে, শুধুমাত্র মানুষ কিন্তু রক্ষা করছে না, এটা ভাববে না, বরং মানুষ বিগড়ে দিচ্ছে ভেবে না। তো এই যে ভারসাম্য রক্ষার জন্য কিন্তু আমার জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। যত বেশি বৈচিত্র্য হবে তত বেশি আমার পৃথিবী তত প্রকৃতি তত বেশি সুস্থায়ী হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি না, জিন ভান্ডার। জিন ভান্ডারটা কি না, যত বেশি বৈচিত্র্য তত বেশি সংখ্যক জিন, তত বেশি ভ্যারাইটির জিন, মানে জিনের ভান্ডারটা বাড়বে। আর জিনের ভান্ডার বাড়া মানে তত বেশি আমাদের নতুন নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার চান্সও পাবো আমরা পরবর্তীকালে। তো জিনের ভান্ডারের জন্য দরকার। আর জীব বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক কর্ম। বাস্তুতান্ত্রিক কর্ম মানে বলা হচ্ছে, দেখো এখন বাস্তুতন্ত্র মানে তো বুঝতে পারছি যে আমাদের চারদিকে যে যত জীবজ অজীবজ উপাদান আছে সবার সঙ্গে আমাদের যে ইন্টারাকশন, সেটা মিলে তৈরি হয় আমাদের বাস্তুতন্ত্র। এবারে এর ফলে আমরা কিছু বাস্তুতন্ত্রকে দিচ্ছি, পরিবেশকে দিচ্ছি, পরিবেশ আমাদের কিছু দিচ্ছে। এর ফলে দুজনই দুজনের থেকে উপকৃত হচ্ছি। বা যদি জীববৈচিত্র্য যদি না থাকে তাহলে এই জিনিসটা ঠিকঠাক হবে না, আমাদের এসব কাজকর্মগুলো হবে না। সেটার জন্য দরকার আমাদের জীববৈচিত্র্য। তাহলে এগুলো হচ্ছে জীববৈচিত্র্য গুরুত্ব। এবার এখান থেকে শর্ট কোশ্চেন খুব একটা বেশি আসে না, কিন্তু শুধুমাত্র বলতে পারো এই পার্ট থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন ধরো তোমাকে ড্রাগের উৎস যদি বলা হলো যে রেসারপিন, যে ধরো বলা হলো যে রেসারপিন কোথা থেকে পাওয়া যায়, রেসারপিন কোথা থেকে পাওয়া যায়, তো বলে দেবে রেসারপিন পাওয়া যায় আমাদের সর্পগন্ধা থেকে। রেসারপিন আমাদের সর্পগন্ধা থেকে পাওয়া যায়, হলো। বা ধরো জিজ্ঞেস করলো একটি অ্যান্টি ক্যান্সার পদার্থের, একটি অ্যান্টি ক্যান্সার ড্রাগের নাম বলো, বা বলো নিম্নলিখিত কোনটি একটি অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তো তোমরা একটা নাম পাবে, ট্যাক্সল পাবে, একটা ট্যাক্সল নামে একটা নাম পাবে, সেটা আমাদের অ্যান্টি ক্যান্সার এজেন্ট, এরকম টাইপের। তারপর ধরো বললো যে তোমাকে কুইনাইন কোথেকে পাওয়া যায়, বা সিঙ্কনের গাছের ছাল থেকে কি পাওয়া যায়, কুইনাইন, যেটা আমাদের ম্যালেরিয়া রোগের জন্য ইউজ করা হতো এক সময়। তো এইসব কোশ্চেনগুলো থাকবে, শর্ট কোশ্চেনে এইসব কোশ্চেনগুলো থাকে। আচ্ছা, জীব বৈচিত্র্যের প্রকার, কি কি টাইপের জীব বৈচিত্র্য হয়? দেখো, জীব বৈচিত্র্য আমাদের মেনলি 3 প্রকার। এক হচ্ছে কি না জিনগত বৈচিত্র্য, মানে জিনে জিনে চেঞ্জ, আলাদা ডিফারেন্ট। প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন ধরনের প্রজাতি আমাদের চারদিকে আছে। আর হচ্ছে বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য মানে বিভিন্ন বাস্তুতন্ত্রের ভ্যারাইটি, ওরকম টাইপের। তো এইরকম 3 ধরনের আমাদের বৈচিত্র্য রয়েছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর হচ্ছে কি আমাদের না বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য। ঠিক আছে, তো একটা করে দেখা যাক। ফার্স্টে আসি আমাদের জিনগত বৈচিত্র্য। এবার দেখো, আমাকে যেমন দেখতে, তোমাকে নিশ্চয়ই আমার থেকে আলাদা দেখতে। তো আবার তুমি তোমার মা বাবাকে দেখো, তাদেরকে আলাদা দেখতে। তুমি তোমার বাড়ির সবাইকে দেখো আলাদা দেখতে। তোমাকে হয়তো তোমার মা বাবার মতো দেখতে হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি তো সেরকম দেখতে নয়। তাহলে দেখো একটা ভ্যারাইটি এলো। তো জিনের এগুলো কেন হচ্ছে বলতো? এগুলো হচ্ছে জিনগুলো আলাদা বলে। তোমার জিন আলাদা, আমার জিন আলাদা, এই জন্য আমাদের কাল দেখতে আলাদা। আমার হাইট বেশি হতে পারে, তুমি আমার থেকে লম্বা হতে পারো, তুমি আমার থেকে বেঁটে হতে পারো। এরকম তুমি চারদিকে দেখো, একই প্রজাতি হলেও জীবগুলো সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্নতা আছে। তো এগুলো আসছে থেকে, এগুলো আসছে আমাদের জিনগত বৈচিত্র্য থেকে বা জেনেটিক ডাইভার্সিটি থেকে। যেমন দেখো, আমি যে একটা উদাহরণ তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো কুকুর তো তোমরা জানো, তোমাদের অনেকের বাড়িতে কুকুর থাকতে পারে, তোমরা পুষতে পারো। দেখো রাস্তার কুকুরকে আলাদা দেখতে, অ্যালসিসেনকে দেখতে আলাদা, পাককে দেখতে আলাদা,
তারপর অনেকের বাড়িতে হয়তো ল্যাব্রাডর থাকে, সেটা দেখতে আলাদা। তো এই যে দেখো কুকুর প্রজাতিটা একই কিন্তু দেখতে সবাইকে আলাদা। তাহলে এইগুলো হচ্ছে কেন? এগুলো জিনের চেঞ্জের জন্য হচ্ছে, জিনগত ভ্যারাইটি আসার জন্য হচ্ছে বা ডাইভার্সিটি আসার জন্য হচ্ছে। হলো, তাহলে এগুলো হচ্ছে আমাদের জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত ডাইভার্সিটি। এবার আসছি আর একটু উপর ধাপ। দেখো আমরা আর কুকুর দুটো আলাদা প্রজাতি, কুকুর বিড়াল আলাদা প্রজাতি, বিড়াল আমরা আলাদা প্রজাতি। আমাদের সঙ্গে হরিণ, ছাগল, আরো যত প্রাণী আছে, যত পাখি আছে, সবাই তো আলাদা প্রজাতি। তাহলে এতগুলো প্রজাতির যে বিভিন্নতা বা বৈচিত্র্য, এটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেমন দেখো তুমি এইটাকে দেখানো, কত ধরনের প্রাণী এখানে আছে, কত প্রজাতির প্রাণী। একটা ব্লু হুইল দেখতে পাচ্ছ, হাতি দেখতে পাচ্ছ, গন্ডার, আর তোমার চিনে নাও, তোমরা চিনতে জানো ভালো করে কোনটা কি পশু। তো দেখো এই মধ্যে কত ধরনের প্রজাতি চলে এলো, কত প্রজাতির জীব চলে এলো, এইগুলোকে বলা হচ্ছে আমাদের কিনা প্রজাতিগত বৈচিত্র্য। হয়েছে? যেমন এক উদাহরণ যদি বলি, অরণ্যে থাকা বাঘ, হাতি, হরিণ সবাই মিলে একটা বৈচিত্র্য এনেছে, প্রজাতির বৈচিত্র্য। এবারে আসি বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য। বাস্তুতন্ত্র মানে কি? পরিবেশ আর বাস্তুতন্ত্র কিন্তু একটু আলাদা। পরিবেশ মনে হচ্ছে আমাদের চারপাশে যা আছে, বাস্তুতন্ত্র মনে হচ্ছে আমাদের চারপাশে যা আছে তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, মানে সেটা জীবজ উপাদান হতে পারে, অজীবজ উপাদান হতে পারে, এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এবারে বাস্তুতন্ত্রের মধ্যেও কিন্তু বিভিন্নতা আছে। যেমন ধরে না বনভূমি বাস্তুতন্ত্র, মরুভূমি বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, এগুলো। যেমন দেখো এখানকার বাস্তুতন্ত্রে এখানকার জীবগুলো আলাদা, এখানকার জীব আলাদা, এখানকার জীব আলাদা, ঠিক তো? তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর সঙ্গে আমাদের এবার পড়তে হবে যে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ক প্রকারের। এটা এবার ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটা কিন্তু এমসিকিউতে আসে, এখান থেকে যে কোনো একটা তোমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে। 3 প্রকারের, আলফা, বিটা আর গামা। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, আর হচ্ছে কে না গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। দেখো আলফা বৈচিত্র্য মানে হচ্ছে একটা ছোট্ট অঞ্চলের মধ্যে যদি বৈচিত্র্য থাকে, একটি অঞ্চলের আভ্যন্তরীণ জীব বৈচিত্র্য। মানে ধরে নাও এইরকম একটা ছোট্ট অঞ্চল, এরকম একটা ছোট্ট অঞ্চল, তার মধ্যে আর একটু বড় করে দিই, দেখতে পাবেন হয়তো। ধরো এরকম একটা অঞ্চল, এর মধ্যে এটা একটা জীব, এটা একটা জীব, আবার ধরো এটা একটা জীব, এটা একটা জীব, আবার ধরো এটা একটা জীব, এটা একটা জীব, আরো কত কত কালার আছে দেখো না, সব কালার একসঙ্গে ইউজ করে দেবো। দেখো দেখো এই যে একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যে চেঞ্জগুলো এলো, ক্ষুদ্র অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য এলো, এইরকমের বৈচিত্র্যকে বলা হচ্ছে কি আমাদের না আলফা বৈচিত্র্য। হয়েছে? এরকম বৈচিত্র্যকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। এটা হয়ে গেল আমাদের আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য মানে কি? এরকম আর একটা ধরে নাও, এরকম আর একটা ধরে নাও, পুরো সেম জিনিস এরকম আর একটা ধরে নাও। চলো আবার রং করে দিই, একটু এখানে ঘেঁটে দিই না, এখানে আর একটা বৈচিত্র্য এসে গেল, তারপরে এখানে একটা এরকম এসে গেল, আবার আরো কি কি রং দেখা যায় দেখি না, এরকম হয়ে গেল বৈচিত্র্য। তাহলে এরকম দুটো আলফা বৈচিত্র্য বা দুয়ের বেশি আলফা বৈচিত্র্য যদি পুরো এরকম ধরা হয়, এটা হয়ে যাবে আমাদেরকে না বিটা বৈচিত্র্য, মানে আর একটু বড় ভৌগোলিক অঞ্চল হয়ে গেল। আলফা ছিল শুধু এইটা একটা, এরকম 2 বা ততোধিক আলফা মিলে হয়ে যাবে আমাদের বিটা বৈচিত্র্য। বুঝেছে? গামা কোনটা? যদি বিশাল বড় একটা ভৌগোলিক অঞ্চল জুড়ে হয়, মানে এই দুটাকে যোগ করলে, মানে এরকম আর একটা ভেবে নাও, এরকম আর একটা ভেবে নাও, এরকম তুমি আর একটা ভেবে নাও, দিয়ে পুরোটাকে ভেবে নাও, এই পুরোটাকে ভেবে নাও, ইমাজিন করে নাও, তখন যে বৈচিত্র্যটা আসবে, ধরো আমি করে দিচ্ছি, ধরে নাও, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এই নাও এখানে আরো কিছু কালার দিয়ে দিই, আরো কিছু এসে যাক কালার। তাহলে দেখো আলফা ছিল এইটুকুটা, দুটো আলফা মিলে একটা বিটা, আবার দুটো বিটা বা দুটোর বেশি বিটা মিলে একটা পুরো গামা। তাহলে গামা হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম, গামা হচ্ছে একটি বৃহৎ অঞ্চলের সামগ্রিক জীব বৈচিত্র্যকে বলা হবে গামা বৈচিত্র্য। এবার যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরো কাঁথি, আমাদের এখানে বংমিষ্টি যেখানে অফিস, কাঁথি আমাদের, তো এই কাঁথিতে যে বৈচিত্র্য হবে সেটা হয়ে গেল আমাদের আলফা বৈচিত্র্য।
এবার ধরে নাও কাঁথি, পাশে আমার 7 মাইল, আরো ভবানী চক, এরকম সবকিছু যদি নিয়ে নিই সেটা হয়ে যাবে বিটা। যদি পুরো ওয়েস্ট বেঙ্গল ধরে নিই তখন হয়ে যাবে গামা। দেখো ধীরে ধীরে বাড়ছে তো। এই জন্য বলা হয় যে গামা বৈচিত্র্য ইকুয়াল টু আলফা বৈচিত্র্য প্লাস বিটা বৈচিত্র্য, মানে দুটোকে মিলালে যেটা হবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবারে আমাদের জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ কি? জীব বৈচিত্র্য কিন্তু আর মানে বাড়াচ্ছে বেশি, এখন কিন্তু ধীরে ধীরে কমতে আছে। আর কমার জন্য দায়ীকে এই দাঁড়িয়েছি, আমি নয় আমরা, তুমিও ভাগিদার আমিও ভাগিদার, সবাই অবলুপ্তির ভাগিদার। কিভাবে ভাগিদার হয়েছি আমরা? এই মানুষ জাতটা কেন এত বদমাস, কেন এত ধ্বংসাত্মক? ফার্স্টে হচ্ছে কিনা আবাসস্থল সংকোচন। এবার দেখো আমাদের জনসংখ্যা বাড়ছে তো, তো আমরা থাকবো কোথায়? দেখতে পাচ্ছ না প্রতিদিন তোমার বাড়ির পাশে আশেপাশে কিছু না কিছু ঘর তৈরি হচ্ছে, জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, মাঠ বুঝিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটা ঘর হচ্ছে। তাহলে এরকম হতে থাকলে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেখানে, সেই প্রাণীগুলো যাবে কোথায়? তাদের আবাসস্থল, মানে তাদের আবাসস্থল ছোট হয়ে যাচ্ছে, আর জঙ্গলে যাওয়ার জায়গা পাচ্ছে না তারা, জঙ্গলই তো নেই, যাবে কোথায় তারা? তাহলে কি হচ্ছে বলতো? এর ফলে আবাসস্থল সংকোচন ঘটছে, ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে। থাকতে না পারলে বাঁচবে কি করে তারা? না, খাবার পাবে না তারা। তো এটা একটা আমাদের কারণ। আর কি? দূষণ। আগন্তুকটা একটু পরে বলছি। দূষণ, দূষণের জন্য তো আমরা একদম আমাদেরকে একদম 100-তে 100 দেওয়া উচিত। আমরা প্রত্যেকটা জায়গায় দূষণ করছি, সে আমাদের বায়ু দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে, যে কোনো দূষণ আমরা আছি। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে আমরা পুরো চারদিকে ভরিয়ে তুলেছি। হ্যাঁ, একটা থলিতে না নিয়ে গেলে আমাদের মানে মনে শান্তি পাই না, তাই না? কিন্তু ব্যাগ ইউজ করবো না, প্লাস্টিক ব্যাগ আমরা নিয়ে আসবো দোকান থেকে। তা এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো একসময় বাড়তে বাড়তে কি হয়েছে? দূষণ প্রচুর বাড়িয়ে দিয়েছে। আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে। তো এর ফলে কি হয়েছে? জলবায়ু চেঞ্জ হয়েছে, আর জলবায়ু চেঞ্জের ফলে সে পুরো ইম্প্যাক্টটা আমাদের উপর তো পড়ছেই পড়ছে, প্লাস বাকি জীবদের উপরে পড়ছে। এর ফলে অবলুপ্তি মানে জীব বৈচিত্র্য শেষ হচ্ছে। আর কি? অত্যাধিক ব্যবহার। মানুষের আর একটা বদ ধর্ম হচ্ছে, যদি ভালো জিনিস পেয়ে যায় তাকে ধরাধর ইউজ করবে। যেমন আমি যদি বলি প্লাস্টিক, প্লাস্টিক জিনিসটা আবিষ্কার হয়েছিল ইউজফুলের জন্য, কিন্তু এত বেশি আমরা ইউজ করে ফেলেছি, চারদিকে দূষণ হয়ে গেছে। সেরকম ভেবে না, কোনো জঙ্গলে একটা ভালো ভেষজ গাছ আছে, ঠিক আছে, চলো সর্পগন্ধা খুব সুন্দর অনেকগুলো গাছ আছে, এবার আমরা কি করব? নিজেদের ওষুধ বানানোর জন্য সর্পগন্ধা উপড়ে আনবো। এবার এরকম করতে করতে কি হবে? গাছগুলোর সংখ্যা কমে যাবে তো। দেখো আরো অনেক কিছু আছে, শুধুমাত্র আমি একটা গাছের উদাহরণ বললাম। যে কোনো জীবের উপরে যেগুলো থেকে আমরা লাভ পাই, তাকে প্রচুর পরিমাণে ইউজ করা শুরু করে। আর প্রচুর ইউজ করা মানে কি? তার সংখ্যা কমবে তো একসময়, বাবা, ফলে অবলুপ্তি ঘটছে। তো সেটা একটা অত্যাধিক ব্যবহার। আর একটা হচ্ছে আমাদের আগন্তুক প্রজাতি। এটা একটা নতুন জিনিস। দেখো আগন্তুক প্রজাতি, বা যাকে আমরা ইংলিশে বলি কি না, এক্সোটিক স্পিসিস। এক্সোটিক স্পিসিস কি জিনিস? এই এক্সোটিক স্পিসিস দেখা যাক এবারে। আগন্তুক প্রজাতি বা এক্সোটিক স্পিসিস কাকে বলা হচ্ছে? তো তোমরা ঘরের পাশে বা রাস্তার পাশে দেখবে এই গাছটা কিন্তু প্রায় দেখে থাকবে, একটা সাদা সাদা রকম ফুল হয়, আর চারদিকে তুমি পাবেই, মানে ঘর থেকে বেরোলে তুমি লক্ষ্য রাখবে এই গাছটা কিন্তু খুঁজে পাবে। হয়েছে? এই গাছটার নামটা কি বলতো? দেখে তো যাই আমরা, কিন্তু খেয়াল করি না কি গাছ। এই গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম বা গাজর ঘাস। আরো একটা দেখবে এই ফুলটা, আশা করি দেখেছো তোমরা, এটা নার্সারিতেও দেখতে পাবে, এটা এমনি রাস্তাতেও হয়। এটা গ্রামের দিকে যারা আছো তোমরা, গ্রামের দিকে তোমরা দেখতে পাবে এই গাছটা। এটার নাম হচ্ছে ল্যান্টেনা, ল্যান্টেনা ক্যামেরা। তো এই দুটো গাছের এখানে ছবি দিয়েছি কেন? এই বাবাজি, এই পার্থেনিয়াম জিনিসটা, এই পার্থেনিয়াম ল্যান্টেনা ক্যামেরা, এই পার্থেনিয়ামের যদি হিস্ট্রি বলি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখো পার্থেনিয়াম বা গাজর ঘাস কখন এসেছিল, এটা কিন্তু আমাদের দেশের নয়, কিন্তু এর দুজন কিন্তু ফরেনার, ঠিক আছে, এটা কিন্তু ফরেনার, এরা আমাদের নয়, কিন্তু আমাদের এখানে উৎপত্তি নয় এদের। যখন ভারতে এক সময় আমেরিকা থেকে গম আসতো, তো সেই গমের বীজের সঙ্গে চলে এসেছিল এর কয়েকটা বীজ চলে এসেছিল, সেটা পড়েছে এখানে মাটিতে। তারপরে এর আমাদের পরিবেশে এতখানি সুটেবল হয়ে গেছে এর বৃদ্ধিটা, আজকের দিনে দাঁড়িয়ে ভারতের 1 নম্বর আগাছা হয়ে গেছে। ভাব কোথায় স্টার্ট হয়েছিল? একটা মুম্বাইতে পড়েছিল, মুম্বাই পুনেতে এটা প্রথম পাওয়া গেছিল, সেখান থেকে গোটা ভারতে ছড়িয়ে গেছে। আর এত বেশি ছড়িয়েছে যে সে 1 নম্বরে পৌঁছে গেছে পুরো।
আর এত বাজে গাছ তো মানে কি বলবো, এ যেখানে থাকবে তাকে অন্য জায়গায় কোনো গাছ হতে দেবে না। এই গাছটা অ্যালার্জি করতে পারে, বিভিন্ন গবাদি পশু অ্যালার্জি করতে পারে, প্রচুর বাজে গাছ এটা, মানে কোনো ইকোনমিক্যাল কোনো ভ্যালু নেই এর বলতে গেলে। আর এই গাছটা, তাও এই গাছটাকে দেখতে সুন্দর লাগে, এটা ব্রিটিশরা এনেছিল। তাদের ব্রিটিশদের তো জানো শখিন লোক ছিল, তো তারা তাদের ঘরের সামনে সাজানোর জন্য এই ল্যান্টেনা গাছটা এনেছিল। তো এও তার বাবাজি আমাদের পরিবেশের সঙ্গে এত সুন্দর মানিয়ে ফেলেছে, পুরো ভর্তি হয়ে গেছে তার দিক। এই রকমের প্রজাতি যেগুলো এখানকার নয়, মানে দেশীয় নয়, বাইরে থেকে এসছে, কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে গেছে, মানিয়ে নিয়েছে, আর প্রচুর সংখ্যা বৃদ্ধি করেছে। তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হয় আমাদের এক্সোটিক স্পিসিস বা আগন্তুক প্রজাতি। উদাহরণ অবশ্যই করবে ল্যান্টেনা ক্যামেরা আর পার্থেনিয়াম, ল্যান্টেনা ক্যামেরা আর হচ্ছে পার্থেনিয়াম, ল্যান্টেনা ক্যামেরা আর হচ্ছে পার্থেনিয়াম। ঠিক আছে, এটা তোমাদের শর্ট কোশ্চেন আছে। আর এই বাবা যেগুলো কি করেছে, স্থানীয় যে প্রজাতি যারা, তাদেরকে বলেছে ভাই তোমাদের জায়গা নেই, আমরা এখানে রাজ করব। আর বাকিরা বলছে ভাই একটু তো থাকতে দে, না ভাই থাকতে দেবো না, আমরা রাজ করতে এসেছি, রাজ করবো, তোমাদের থাকার জায়গা অন্য জায়গায় পালাও। ওরকম অবস্থা হয়েছে। তো এটা আমাদের জীববৈচিত্র্য কমিয়ে দিয়েছে, দেশীয় প্রজাতির জীববৈচিত্র্য কমিয়ে দিয়েছে। তো এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দুটো সংস্থা খুব কাজ করে। একটা হচ্ছে WCU, যেটা এখনকার নাম হয়ে গেছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, যেটা বললাম, তার আগে নাম ছিল WCU। আর একটা হচ্ছে WWF, ওই WWF ইয়ে নয়, বক্সিং বডি বিল্ডিং নয়, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, WWF। তো এরা বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে, মানে জীববৈচিত্র্য সংরক্ষণ এগুলোর জন্য। এবারে আমরা আসছি কি জীববৈচিত্র্য সংরক্ষণ। তো দেখো, যে জিনিস তোমার প্রিয় বা যে জিনিস তোমার ভালো জিনিস, তাকে তুমি সংরক্ষণ করে রাখবে, ঠিক তো? সে জিনিসপত্র হোক বা সে মানুষ হোক। এবার থেকে তো হবে যেগুলো, তো অবশ্যই সকল যারা আমাদের কাছে ইম্পর্টেন্ট তাকে আমাদের সংরক্ষণ করে রাখা উচিত। তো ভাবো, জীববৈচিত্র্য তো বলা হয়েছে জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে, তো যদি জীববৈচিত্র্য কমে যায়, তাকে তো মানে যদি না মানে যেহেতু কমে যাচ্ছে জীববৈচিত্র্য, আমাকে তারা সংরক্ষণ করে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তো এই বাঁচিয়ে রাখাকে বলা হচ্ছে কিনা কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের দু টাইপের, একটাকে বলা হচ্ছে ইনসিটু আর একটাকে বলা হচ্ছে এক্সিটু। পড়েছো তোমরা ক্লাস 10-এ পড়েছো, ভুলে যাবে না বাবা, তোমার কয়েক মাস আগে তোমরা শেষ করেছো এটাকে, ঠিক আছে? এত জলদি ভুলবে না। ইনসিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কথা অর্থ এবার দেখে নি। ইনসিটু সংরক্ষণ, ইনসিটু, ইন মানে মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে, আর সিটু মানে ভেবে না জন্মস্থান, সিটু মানে ভেবে না জন্মস্থান। তাহলে কোনো জীব যেখানে জন্মেছে, কোনো জীব যেখানে জন্মাচ্ছে, তাকে যদি সেখানে সংরক্ষণ করে রেখে দিই, মানে ধরো আমি যদি এখানে জন্মাই কনটাইতে, আমাকে যদি চারদিকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় কনটাই চারদিকে, তারপরে যদি আমাকে সংরক্ষণ করে রাখা হয়, সেরকম সংরক্ষণকে বলা হচ্ছে আমাদের ইন সিটু সংরক্ষণ। মানে কোনো জীব, ধরো এটা একটা জীব, এ যেখানে জন্মেছে তার চারদিকে যদি আমরা তাকে প্রোটেকশন দিয়ে রেখে দিই, তার জন্মস্থলে তাকে প্রোটেকশন দিয়ে রেখে দিই, ওই রকমের সংরক্ষণকে বলা হচ্ছে কিনা ইন সিটু সংরক্ষণ। বোঝা গেল? তাহলে জন্মস্থানের মধ্যে ইন সিটু সংরক্ষণের চারটা প্রক্রিয়া, মানে চারটা প্রক্রিয়া বলছি, চারটা টাইপ আছে। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান বা আমাদের বলা হয় কি ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। আর হচ্ছে কি না অভয়ারণ্য, সবার সম্পর্কে পড়ছি এক্ষুনি। অভয়ারণ্য বা আমাদেরকে না স্যাংচুয়ারি, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। সংরক্ষিত বনাঞ্চল বা প্রোটেক্টেড এরিয়া বলতে পারো, প্রোটেক্টেড ফরেস্ট বা প্রোটেক্টেড এরিয়া যা বলতে পারো, প্রোটেক্টেড ফরেস্ট বা এরিয়া। আর কি বায়োস্ফিয়ার রিজার্ভ, এই চারটা, বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই চারটা হচ্ছে আমাদের ইনসিটু সংরক্ষণের প্রকারভেদ। এবার প্রত্যেকটা সম্পর্কে জানা যাক। ফার্স্টে আসি কি আমাদের জাতীয় উদ্যান। এবার ছবিটা দেখে না জাতীয় উদ্যানে, এটা কোথাকার? এ হচ্ছে বাবা আমাদের করবেট, করবেট জাতীয় উদ্যান।
তো কি জিনিস জাতীয় উদ্যান? জাতীয় উদ্যান হচ্ছে একটা বিশাল বড় এরিয়া যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, জীবগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো এটা যেহেতু নাম দেওয়া আছে দেখো জাতীয়, মানে কার আন্ডারে হবে? আমাদের কেন্দ্রীয় সরকারের আন্ডারে। জাতীয় এটা কোশ্চেনে আসে কিন্তু, যে জাতীয় কোন জিনিসটা কার আন্ডারে, কোন সরকারের আন্ডারে? জাতীয় মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকে। উদাহরণ কি বলবে? উদাহরণটা মনে রাখার জিনিস আছে, করবেট ন্যাশনাল পার্ক। আর কোথায়? উত্তরাখণ্ড। এটা উত্তরপ্রদেশ করে দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ নয়, এটা হবে আমাদের উত্তরাখণ্ড, ইউকে। উত্তরাখণ্ড, আমাদের উত্তরাখণ্ডে আছে করবেট ন্যাশনাল পার্ক। করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের ভারতের প্রথম, এটা হচ্ছে আমাদের ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক, মনে রাখবে এটা কিন্তু, ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক। আর যার নাম দিয়ে এটা হয়েছে, নাম জানো তার? জিম করবেট, বিখ্যাত মানুষ ছিলেন জিম করবেট, তার নাম দিয়ে হয়েছে আমাদের করবেট ন্যাশনাল পার্ক। আর একটা হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে আছে। এরকম কয়েকটা উদাহরণ মনে রাখবে, ঠিক আছে? যেমন হয়ে গেল আমাদের করবেট আর কানহা। এরপরে আসি কি আমাদের না অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে, কোশ্চেন একটা আছে তোমাদের, পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা ন্যাশনাল পার্কের নাম বলো। ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা ন্যাশনাল পার্কের নাম বলো। তো একটা হচ্ছে আমাদেরকে না জলদাপাড়া, নাম তো শুনেছো, থাকবে নিশ্চয়ই থাকবে, জলদাপাড়া। আর একটা হচ্ছে আমাদেরকে না গরুমারা, জলদাপাড়া আর হচ্ছে গরুমারা। এই দুটো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক। আমরা যখন পড়তাম না, তখন কিন্তু এটা ন্যাশনাল পার্ক ছিল না, এগুলো ছিল অভয়ারণ্যের আন্ডারে পড়তো। পরবর্তীকালে 2014 পর থেকে তাদেরকে ন্যাশনাল পার্কের আন্ডারে ফেলে দেওয়া হয়েছে। এবারে অভয়ারণ্য, একমাত্র ন্যাশনাল পার্কটা যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, বাকি সবগুলো বলতে গেলে প্রায় রাজ্য সরকারের আন্ডারে, বায়োস্ফিয়ার রিজার্ভটা বাদে রাজ্য সরকারের আন্ডারে থাকে। সেম কাজ, সেই একই জিনিস সংরক্ষণ করে রাখা। উদাহরণটা মনে রাখবে কি, আমাদের পশ্চিমবঙ্গে কি আছে? বেথুয়া দহরি আছে। আর কর্ণাটকে আছে বন্দিপুর অভয়ারণ্য। পশ্চিমবঙ্গটা বেশি মনে রাখবে, কারণ পরীক্ষা তো আমরা পশ্চিমবঙ্গে দিচ্ছি। আচ্ছা, সংরক্ষিত বনাঞ্চল, কিছু কিছু বন আছে যেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, ওগুলোকে বলা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। সেম, এটাও রাজ্য সরকারের আন্ডারে পড়ে, এও রাজ্য সরকারের আন্ডারে পড়ছে। আর বুঝতে পারছো, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সেসব জিনিস তো বুঝতে পারো, থাকে লেখা। উদাহরণ কি বলবে? আমাদের বৈকুণ্ঠপুর আছে আমাদের পশ্চিমবঙ্গে। আর আসামে দেখো কাজিরাঙ্গা, যেটা বলা হয় না কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গা, ওটা ন্যাশনাল পার্কও হয়ে যায়, আবার কিছু কিছু জায়গা সেখানে সংরক্ষিত বনও রয়েছে কাজিরাঙ্গা। আর কাজিরাঙ্গা জানো তোমরা গন্ডারের জন্য বিখ্যাত। ভাববে না গন্ডারের চামড়া বলবো তোমাদেরকে, বলে না, কি বলে তো ঘরে নাকি, হ্যাঁ, যে কিরে তোর কি গন্ডারের চামড়া, তোকে বকলে শুনিস না, বলে তো ঘরে মা বাবা, ওই গন্ডার দেখে না, গন্ডারের চামড়া খুব মোটা হয় জানো তো, সেই। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এ বাবু না কেন্দ্রীয় সরকারের আন্ডারে, না আমার রাজ্য সরকারের আন্ডারে, এ হচ্ছে আমার ইউনেস্কোর আন্ডারে, মানে একদম ইন্টারন্যাশনাল চলে গেল এবারে। ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যাপ ফুল ফর্মটা আছে কিন্তু, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এর আন্ডারে, এই কর্মসূচির আন্ডারে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। তো বায়োস্ফিয়ার রিজার্ভের সম্পর্কে এবারে কি কি বলা হবে দেখো। বায়োস্ফিয়ার রিজার্ভের 3টা জোন থাকে, তোমরা পড়েছো তো, 3টা জোন, একটু দেখে নেওয়া যাক জোনটা। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভে 3টা জোন থাকে, সবচেয়ে মাঝখানে যেটা থাকে তাকে বলা হয় কোর জোন। তাকে বলা হয় কি না কোর জোন, সবচেয়ে ভেতরে যেটা থাকে। তারপরের যে লেয়ারটা, তারপরের যে এরিয়াটা, তাকে বলা হচ্ছে আমার বাফার জোন। তাকে কি বলা হচ্ছে? বাফার জোন। আর সবচেয়ে বাইরে যেটা, তাকে বলা হয় কি না ট্রানজিশন জোন। 3টা হলো আমাদের, সবচেয়ে ভেতরটা হচ্ছে কোর, তারপরটা হচ্ছে বাফার, আর সবচেয়ে বাইরেরটা হচ্ছে আমাদের কিনা ট্রানজিশন জোন। এই 3টা জিনিস নিয়ে তৈরি হয়েছে আমাদেরকে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে কোর জোনে
টোটালি মানুষের প্রবেশ নিষেধ, মানুষের প্রবেশ নিষেধ, মানে তুমি যেই যত বড় লোক হো না কেন এর মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। তুমি ভাববে না যে একদিন বন্ধুরা মিলে চলে যাব, ঘুরতে চলে যাব, কোর জোনে যাবো, চলো কোর জোনে যাবো, হবে না, তোমাকে ঢুকতেই দেবে না। বাফার জোন, বাফার জোনে মানুষ প্রবেশ করে তারাই প্রবেশ করবে যাদের কাছে উপর থেকে অর্ডার আছে, মানে উপর থেকে অনুমতি আছে, যেমন রিসার্চার যারা হয়। তো এটা পুরোপুরি রিসার্চের জন্য, এই এরিয়াটা পুরোপুরি রিসার্চের জন্য। আর ট্রানজিশন জোন যেটা, সেখানে আমরা ঘুরতে পারি, ওটা টুরিস্ট এরিয়া, সেখানে আমরা বলতে পারো টুরিস্ট এরিয়া, সেখানে আমরাও ঘুরতে পারি, সেখানে যারা এই যে কৃষিকাজ করে তারাও ঘুরতে পারে, তারা যেতে পারে। সবচেয়ে বাইরেরটা এরিয়া, সবচেয়ে ভেতর এরিয়াটাতে পুরোপুরি রেস্ট্রিক্টেড, সেখানে কেউ যেতে পারবে না। এগুলো হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের ঘটনা। তো বায়োস্ফিয়ার এই যে এগুলো, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি বলবে? আমাদের পশ্চিমবঙ্গেই আছে সুন্দরবন, আছে আমাদের সুন্দরবন, আর আরেকটা আছে আমাদের যেটা তিনটে রাজ্যকে নিয়ে রয়েছে, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি নিয়ে একটা স্পেশাল জিনিস বলার আছে কি, এটা হচ্ছে ভারতের প্রথম, এটা হচ্ছে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে ভারতের ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? না নীলগিরি। আর প্রথম জাতীয় উদ্যান করবেট। এই দুটো কিন্তু গুলাবে না, কিন্তু এটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে আমাদের জাতীয় উদ্যান হলো। এই যে বসছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখছে, দেখো তোমরা পড়াশোনা করছো নাকি দেখছে। তো শেষ হলো আমাদের ইনস্টিটিউট, এবার চলে আসছি আমাদের এক্স-সিটু সংরক্ষণ। দেখো এক্স-সিটু সংরক্ষণ মানে হচ্ছে তাহলে কি, এখানে এক্স মানে কিন্তু অন্য এক্স ভাববে না, এখানে এক্স মানে হচ্ছে বাইরে, এখানে এক্স মানে হচ্ছে আমাদের ভেবে না বাইরে। ইন মানে যদি ভেতরে বাইরে ভেতরে হয় তাহলে এটা মানে বাইরে হতে হয় না। আর সিটু মানে ভেবে নাও জন্মস্থান, এটা হচ্ছে জলদি মনে রাখার জন্য। তাহলে আমরা যদি কোনো জীবকে তার জন্মস্থান থেকে বাইরে বের করে এনে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে সেখানে সংরক্ষণ করে রাখি, তাকে বলবো আমরা এক্স-সিটু সংরক্ষণ। বুঝেছে? তাহলে এক্স-সিটু সংরক্ষণ মানে এটাই হলো যে যদি জন্মস্থান থেকে বাইরে বের করে নিয়ে অন্য কোনো জায়গায় স্থানান্তর করে তাকে যদি সংরক্ষণ করি, তাকে বলা হবে আমাদের এক্স-সিটু সংরক্ষণ। ঠিক আছে? আচ্ছা, আর কি এর প্রকারভেদগুলো দেখো। তোমরা চিড়িয়াখানা গেছো, নিশ্চয়ই দেখেছো, আলিপুর চিড়িয়াখানা গেছো, অনেকে নন্দনকানন গেছো। তো চিড়িয়াখানা কিন্তু এক ধরনের আমাদের এই এক্স-সিটু সংরক্ষণ। অনেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেন গেছো তোমরা? অবশ্যই গেছো আশা করি, অনেকে গেছে, আমিও গেছি একবার। সেখানে যত বিভিন্ন ধরনের গাছের সংরক্ষণ করা আছে, আর সেখানে একটা বিশাল বড় বট গাছও আছে। তোমরা যারা হাওড়া থেকে দেখছো তারাও ভালো করে জানো শিবপুরে কি আছে, বোটানিক্যাল গার্ডেন। জাতীয় তাহলে উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, এগুলো হলো। আরো আছে কি হারবেরিয়াম। হারবেরিয়াম তোমরা হয়তো দেখে থাকবে না, সেগুলো হচ্ছে অনেকের অভ্যেস থাকে না বইয়ের ভেতরে পাতাকে শুকিয়ে রাখা, সেটা এক ধরনের হারবেরিয়াম, মানে শুকনো উদ্ভিদগুলোকে সংরক্ষণ করে রাখা হয় এখানে। আরবোরেটাম, এখানে কাষ্ঠল জাতীয় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, এটা বড় জঙ্গল, সেখানে কাষ্ঠল জাতীয় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। আর এদের মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এটাকে এখানে বলছি না, এটাকে পরের দিকে বলছি। ফার্স্টে আসছে কি আমাদের চিড়িয়াখানা। চলো চিড়িয়াখানা ঘুরতে যাবো, চলো। এই এসে গেলাম আমরা আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় আশা করি এটা জুলজিক্যাল গার্ডেন বলা হয়। দেখো জুকে ফুল ফর্মে বলা হয় জুলজিক্যাল গার্ডেন। এখানে আমরা বিভিন্ন, জানো তোমরা, বিভিন্ন ধরনের প্রাণী দেখতে যাই আমরা, বিভিন্ন প্রাণী, হাতি হতে পারে, তারপরে তোমার বাঘ, সিংহ, গন্ডার, এগুলো আমরা দেখতে যাই। তো উদাহরণ কি বলবে? হ্যাঁ, আর একটা জিনিস এখানে দেখো, ইন-সিটু সংরক্ষণে কিন্তু যে প্রাণীটা, সে কিন্তু তার নিজের এরিয়াতে আছে, মানে সে যেখানে পারবে ঘুরতে পারবে, তার কোনো মানে বাধা নেই। তুমি যদি সেখানে কোনোদিন যাও ন্যাশনাল পার্কে, দেখবে তোমাকে জিপে করে নিয়ে যাওয়া হবে, আর তুমি এরকম না যে তুমি নিজে হেঁটে হেঁটে চলে যাবে জঙ্গলের মধ্যে, তোমাকে যেতেই দেবে না তোমাকে, তাই না? মানে আর এখানে কি বলতো, চিড়িয়াখানাতে দেখেছো তো, চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে বন্দি থাকে সবাই, সেখানে কোনো স্বাধীনতা নেই, বাইরে থেকে খাবার দেওয়া হচ্ছে, বাইরে থেকে জল দেওয়া হচ্ছে, ওই পার্থক্য। তো চিড়িয়াখানার উদাহরণ কি বলবে? আমাদের পশ্চিমবঙ্গে আছে আলিপুর, আর পশ্চিমবঙ্গে দার্জিলিং আর একটা আছে, সেটা হচ্ছে পদ্মজা নাইডু। এই দুটোতেই আমি গেছি, এই দুটোতেই আমি ঘুরে এসেছি। হ্যাঁ,
তোমরা পারলে, তোমরা যদি দার্জিলিং যাও অবশ্যই কিন্তু ঘুরে আসবে এটা। হ্যাঁ, আরো তোমাদের ইয়েতে জামশেদপুর যারা গেছো কোনদিন, টাটা বা জামশেদপুর, সেখানেও কিন্তু আছে। সেখানেও টাটা স্টিলের একটা জুলজিক্যাল গার্ডেন আছে, বিশাল বড় গার্ডেন সেটা। আর দিল্লিতে চিড়িয়াখানা আছে। তো আমি তো আজ পর্যন্ত 4টা চিড়িয়াখানা গেছি। তোমরা কটা গেছো তোমরা বলবো, তোমরা জানাবে যে তোমরা কটা চিড়িয়াখানা গেছো। ঠিক আছে, এগুলো হচ্ছে চিড়িয়াখানা। আচ্ছা, উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন, যারা যারা শিবপুর বোটানিক্যাল গার্ডেন গেছো, এই জিনিসটা নিয়ে সবাই কিন্তু জানো, সবাই দেখেছো এটাকে। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, আমাদের শিবপুর, হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে বড় নিদর্শন, যেটা সবচেয়ে বড় আকর্ষণ, যেটা হচ্ছে এই দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। অনেক পুরনো গাছ, আর এমন অবস্থা এই গাছের অরিজিনাল যে কাণ্ড সে নষ্ট হয়ে গেছে, তার বাকি যে ঝুড়িগুলো বেরোয়, তো বট গাছের ঝুড়ি বেরোয়, তো সেই ঝুড়িগুলো মাটিতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে, মানে তুমি চিনতে পারবে না কোনটা তার অরিজিনাল গাছ, এমনই অবস্থা। তো এখানে কি সংরক্ষণ করে রাখা হয় বোটানিক্যাল গার্ডেনে? বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ধরনের উদ্ভিদের, দেশি বিদেশি বিভিন্ন ধরনের উদ্ভিদকে আমরা সংরক্ষণ করে রাখি, বুঝেছে? আচ্ছা, উদাহরণ কি বলবে? উদাহরণে আমাদের হয়ে গেছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুরের আছে, যেটা আমাদের ভারতের বৃহত্তম আর প্রাচীনতম উদ্ভিদ উদ্যান। লয়েড বোটানিক্যাল গার্ডেন দার্জিলিং এ আছে, এটা খুব সুন্দর জিনিস। দার্জিলিং এর যে লয়েড বোটানিক্যাল গার্ডেন খুব সুন্দর, প্রচুর গাছ আছে, আমি এখানে গেছিলাম একবার। আর একটা হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবীর বৃহত্তম, যেটা আমাদের ইংল্যান্ডে আছে। বাবা, ইংল্যান্ডে যাওয়ার আমার এখনো সুযোগ হয়নি, তো যদি কোনোদিন ভবিষ্যৎ যেতে পারি অবশ্যই যাবো এখানে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তোমরাও অবশ্যই যাও, তোমরা যদি কেউ যাওয়ার চান্স পাও ইংল্যান্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন। হলো, এই গেল আমাদের বোটানিক্যাল গার্ডেন। এবারে আসছে কি আমাদের হারবেরিয়াম, যেটা বলছিলাম, হারবেরিয়াম যে শুকনো স্যাম্পেলগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, শুকনো গাছের নমুনা বা উদ্ভিদ নমুনাগুলোকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করে রাখা হয়। এটা দেখতে পাচ্ছ, এটা সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, এটা আমাদের হাওড়াতে আছে। হাওড়াতে এটা আছে আমাদের, হাওড়াতে এটা আছে। এবার যাদের বাড়ি হাওড়া তারা আশা করি জানবে এটা, যে হাওড়াতে আছে এটা। তো আনুমানিক ভাবো, আনুমানিক 25 লক্ষ গাছের নমুনা সংরক্ষিত আছে। 25 লক্ষ, 25টা নয়, 25 লক্ষ গাছের পাতা, শুকনো পাতা, শুকনো কাণ্ড সবার সংরক্ষণ করে রাখা আছে। মানে কত ইম্পর্টেন্ট জায়গা এটা ভাবো। এই জন্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট জায়গা এটা। আরবোরেটাম মনে হচ্ছে একটা বড় জঙ্গলের মতো, যেখানে বিভিন্ন ধরনের কাষ্ঠল উদ্ভিদগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। উদাহরণ হচ্ছে কার্লেটন আরবোরেটাম, যেটা ইউএসএ তে আছে, আমেরিকাতে আছে, কার্লেটন আরবোরেটাম। ঠিক আছে, এবারে আসছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ কি জিনিস এটা? এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, ক্রায়ো সংরক্ষণ একটু, যে আমরা যদি কোনো জীবন্ত স্যাম্পেলকে, ধরো শুক্রাণু, ডিম্বাণু বা কোনো গাছের রেণু, এগুলোকে যদি সংরক্ষণ করে রাখতে হয় দীর্ঘ সময়ের জন্য, একে শুধুমাত্র ফ্রিজে রাখলে কিন্তু হবে না। ফ্রিজে রাখলেও কিন্তু টেম্পারেচার বিশাল কম নয় যে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে থাকতে পারবে। দীর্ঘক্ষণ মানে কত বলতো, আমি 1-2 দিন বলছি না, 2-3 বছর, 4 বছর, 5 বছর বলছি। এতদিন যদি সংরক্ষণ করে রাখতে হয়, আমাকে টেম্পারেচার খুব কমে রাখতে হবে। আর খুব কমে টেম্পারেচার আমাদের কাছে আছে কি, লিকুইড নাইট্রোজেন, যেটা হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এই লাইনটা, এই শব্দটা আর কি ইউজ করা হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি যখন ল্যাবে ছিলাম, ল্যাবে কাজ করতাম, আমাদের যে রিসার্চ করতাম আমরা, সেখানে আমরা ইউজ করতাম এটাকে। প্রচন্ড ঠান্ডা, বিশ্বাস করো, এতটা ঠান্ডা তোমরা কোনোদিন দেখোনি। যখনই লিকুইড নাইট্রোজেনের যে ব্যারেল খোলা হয়, তো ভেতর থেকে ফিউম বেরায়, ধোঁয়া বেরায়, আর যদি হাতে পড়ে, মানে এত ঠান্ডা লাগবে, মনে হয় হাত গরম হয়ে যাচ্ছে। প্রথমে যখন আমিও কাজ করছিলাম ভাবছি হাত গরম হয়ে যাচ্ছে কেন, মানে এত ঠান্ডা জিনিসটা। তো তাতে সংরক্ষণ করে রাখা হয়। এই রকমের সংরক্ষণকে বলা হচ্ছে কি, ক্রায়ো সংরক্ষণ। হলো, এই রকমের সংরক্ষণকে বলা হয় আমাদের ক্রায়ো সংরক্ষণ। তো ক্রায়ো সংরক্ষণ দিয়ে আমরা কি কি সংরক্ষণ করতে পারি? বিভিন্ন ধরনের জার্ম সেল, মানে গ্যামেট বা জননকোষ, যেমন আমাদের উদ্ভিদের ক্ষেত্রে মূল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, এগুলো, কলা, এগুলো। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু, ডিম্বাণু, এগুলো সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন ওভারিয়ান টিস্যু, টেস্টিকুলার টিস্যু, মানে আমাদের জরায়ুর কিছু, ডিম্বাশয়ের কিছু কলা, তারপরে আমাদের শুক্রাশয়ের কিছু কলা, এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়াও আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক, মস, যে কোনো কিছু সংরক্ষণ করে রাখতে পারি।
যেগুলোকে আমাদেরকে অনেকদিন সংরক্ষণ করে রাখতে হবে। আর বেঁচেও যায় কিন্তু, মানে টেম্পারেচার এত কম থাকে তো তাদের মধ্যে উৎসেচকের কাজকর্মতা বন্ধ হয়ে যায়, ফলে অনেকদিন টিকেও যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ক্রায়ো সংরক্ষণ। দেখতে পাচ্ছ লিকুইড নাইট্রোজেনের ব্যারেলটা খুলেছে, ধোঁয়া বেরোচ্ছে। আর এই যে লম্বা ডোনার দেখছো, এর মধ্যেই আমাদের স্যাম্পলটা লাগানো আছে। সেই এটাকে বের করে স্যাম্পলটা নিয়ে কাজ করা হয়। আর এত ঠান্ডা, তুমি যদি গাছের পাতাতে যদি লিকুইড নাইট্রোজেন দিয়ে দাও, তাহলে সে পাতা শক্ত শক্ত হয়ে যাবে, তুমি মারলে গুঁড়া হয়ে যাবে, এতটাই ঠান্ডা হয় জিনিসটা। ঠিক আছে, তো জিন ব্যাংক এক্সক্লুসিভ সংরক্ষণের আরেকটা জিনিস। জিন ব্যাংক মানে বুঝতে পারছো, জেনেটিক পদার্থগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। যেমন আমাদের বীজ সংরক্ষণ করে রাখা হচ্ছে, তারপরে আমাদের স্পার্মকে সংরক্ষণ করে রাখা হচ্ছে, ডিম্বাণুকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। উদাহরণ দেখে রাখতে পারো মিলেনিয়াম সিড ব্যাংক, অস্ট্রেলিয়ান প্ল্যান্ট ব্যাংক। আর ডিম্বাণু ব্যাংকে বুঝতে পারছো ডিম্বাণু সংরক্ষণ করে রাখা হয়। তো এগুলো হচ্ছে আমাদের এক্স শুরু সংরক্ষণের বিভিন্ন ব্যাপার স্যাপার। এবারে চলে আসি আমরা আমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের বায়োডাইভার্সিটি হটস্পট। ভুল বললাম, বায়োডাইভার্সিটি হটস্পট। চলো, কি জিনিস এবারে এই হটস্পট? তোমরা তো পড়েছো নিশ্চয়ই হটস্পট, মনে আছে ক্লাস 10 যে পড়েছিলে হটস্পট? তো ইমাজিন করো এটা একটা জায়গা, এবার এখানে এইসব জায়গাতে না প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যাচ্ছে। তো এইসব জায়গাগুলোকে আমরা বলে দেবো কি হটস্পট। মানে এইসব জায়গাকে বিশেষ নজর রাখতে হবে, এখানে জীববৈচিত্র্য বেশি আছে, এগুলোকে বলা হচ্ছে হটস্পট। ঠিক আছে, জীববৈচিত্র্য হটস্পট হলো পৃথিবীর সেই বিশেষ এলাকা যেখানে এন্ডেঞ্জার স্পিসিস আর ক্রিটিক্যাল আর এন্ডেমিক স্পিসিস, এন্ডেমিকটা বলে দিচ্ছি কি জিনিস, এই সমস্ত জীবগুলো প্রচুর বেশি পরিমাণে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কিনা হটস্পট। এন্ডেমিক কথা মানে বলে দিই, এন্ডেমিক মানে হচ্ছে যে সমস্ত জীব একটা নির্দিষ্ট অঞ্চলেই শুধু পাওয়া যায়, মানে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তাকে বলা হচ্ছে আমাদের কি না এন্ডেমিক স্পিসিস। এটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, যেমন আমি যদি এখন বলি ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, সমস্ত জন্তু শুধু অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, তো সেই লোকে বলা হচ্ছে আমাদের এন্ডেমিক স্পিসিস। আর এন্ডেঞ্জার মানে হচ্ছে যেগুলো বিপন্ন প্রজাতি, তাদের সংখ্যা কমে আসছে। এই হটস্পট শব্দের প্রথম প্রবর্তন করেছিলেন কে? নরমান মেয়ার। এটা কিন্তু শর্ট কোশ্চেন একটা। হটস্পট শব্দের প্রথম প্রবর্তন করেছিলেন কে? নরমান মেয়ার। পৃথিবীতে কটা আছে হটস্পট সেটাও একটা কোশ্চেন, 36টা। আর তার মধ্যে 4টা আমাদের ভারতেই আছে। আমাদের ইন্ডিয়াতে হটস্পট কটা আছে না 4টা। এই 4টা যে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বার্মা আর হচ্ছে সুন্ডারল্যান্ড। এটা তো ক্লাস 10-এ পড়েছো যে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বার্মা, সুন্ডারল্যান্ড তাদের বিভিন্ন উদ্ভিদের নাম, প্রাণীর নাম এগুলো পড়েছিল তো, সেই 4টা। এই 4টা হচ্ছে আমাদের ভারতের হটস্পট। দেখে নাও এইসব জায়গার মধ্যে হটস্পটের মধ্যে আন্ডারে পড়ছে, এটা একটা পার্ট হয়ে গেল, হিমালয়ের পার্টটা পড়ে গেল, এদিকে পূর্ব হিমালয় এদিকে পার্টটা পড়ে যাচ্ছে। তারপরে আমাদের ইন্দো বার্মা, মনে হচ্ছে বার্মা ছিল মায়ানমারের আগের নাম, তো মায়ানমারের এইসব জায়গার দিকে ইন্ডিয়া বার্মা, নাম হচ্ছে ইন্দো বার্মা। সুন্দারল্যান্ড, এই পার্টগুলো সুন্দারল্যান্ডের আন্ডারে পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের পশ্চিম ঘাট এদিকে পড়ে যাচ্ছে। তো এইসব জায়গাগুলোতে আমাদের দেখো একটা স্পেশাল, বুঝতে পারছো না, এগুলো আলাদা জায়গা, এগুলোকে বলা হচ্ছে হটস্পট। এ ভাববে না মোবাইলের হটস্পট, সে হটস্পট ভাববে না যে মোবাইলে হটস্পট নেট অন করুন হটস্পট নেবো, সে হটস্পট না কিন্তু, এটা জীববৈচিত্র্য হটস্পট। তো পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড এরিয়াটা মনে রাখবে যে পূর্ব হিমালয় মানে বুঝতে পারছি হিমালয় এরিয়াতে, মানে নেপাল, ভুটান এইসব জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি, তিব্বত এইসব জায়গাতে। পশ্চিম ঘাট এই পার্টটাতে পড়ে যাচ্ছে, আর এখানে আমাদের শ্রীলঙ্কা থাকে, তো জায়গাটা শ্রীলঙ্কা থাকে আমাদের, তাহলে পশ্চিম ঘাট শ্রীলঙ্কা এই দিকের এরিয়াটা হচ্ছে আমাদের সেইটা, এই পার্টগুলো। ইন্দো বার্মা এদিকের পার্টগুলো মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া এইসব পার্টগুলোতে আছে। আর সুন্দারল্যান্ড আমাদের যেগুলো আইল্যান্ড পার্ট, যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা তো প্রায় জিজ্ঞেস করে যে আন্দামান নিকোবর কোন হটস্পটের আন্ডারে পড়ে, সুন্দারল্যান্ড হটস্পটের আন্ডারে। হলো, তাহলে এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার হটস্পট। আচ্ছা, এবারে কোনো একটা, এবার যে কোনো এরিয়াকে কিন্তু আমরা হটস্পট বলতে পারি না। তুমি বলবে না কোনটাই আমাদের হটস্পট, বা কলকাতা হটস্পট বা এগরা হটস্পট যেটা আমার বাসস্থান, তো এগুলো কিন্তু হটস্পট বলা যাবে না। হটস্পট নির্ধারণের কিছু শর্ত আছে, এগুলো যদি ফুলফিল হয় তারপরেই কিন্তু আমরা কোনো স্থানকে হটস্পট বলবো।
যেমন যদি এবার একটা শর্ট কোশ্চেনগুলো দেখে নাও যে হটস্পট নির্ধারণের শর্ত কি। প্রথম শর্ত হওয়া উচিত যে এখানে ১,৫০০টি ভাস্কুলার উদ্ভিদ থাকবে। ভাস্কুলার উদ্ভিদ মানে যাদের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে, যাদের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম থাকবে, মানে বুঝতেই পারছো এগুলো সব উন্নত মানে ফার্ন হতে পারে বা আমাদের গুপ্তবীজি ব্যক্তবীজি এই সমস্ত উদ্ভিদ থাকতে হবে ১,৫০০টা। বিশ্বের মোট ভাস্কুলার উদ্ভিদের 0.5% এখানে উপস্থিত থাকতে হবে, মানে টোটাল পৃথিবীতে যত আছে তার 0.5% এখানে থাকতে হবে। 0.5 মানে কিন্তু অনেকটাই, অতটা বেশি যে উদ্ভিদ এখানে থাকতে হবে। আর প্রাথমিক উদ্ভিদে অন্তত 70% হারিয়ে থাকতে হবে, এটা একটা ব্যাপার। আর কি, বৈচিত্র্য এখানে ভাই প্রচুর থাকতে হবে, প্রজাতির মানে বিভিন্ন প্রজাতির এখানে জীব থাকতে হবে, দিলেই একে হটস্পট বলতে পারবো। আর কি, স্থানীয় প্রজাতি অনেক থাকতে হবে। আর হচ্ছে যে সমস্ত প্রজাতিগুলো থাকবে এগুলো অবশ্যই এখানে একটা লেখা উচিত, সেটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি বেশি থাকতে হবে, এন্ডেমিক স্পিসিজ বেশি থাকতে হবে, ঠিক আছে। এন্ডেমিক স্পিসিজ হটস্পটের একটা ইম্পর্টেন্ট শর্ত, সেটা যেন থাকতে হবে। আর হচ্ছে আমাদের এন্ডেঞ্জার স্পিসিজ থাকতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের একটা হটস্পট, কোন স্থানকে হটস্পট বলবো সেটার আমার শর্তগুলো, বুঝছে। এবারে হটস্পট শেষ হলো, এবার চলে আসি আমরা 3 ডোমেন শ্রেণীবিন্যাস। এবারে এইটাই এখানে লাস্ট হবে, তারপরে তো শ্রেণীবিন্যাস স্টার্ট হয়ে যাবে। 3 ডোমেন শ্রেণীবিন্যাস, এটা অনেকে পড়ে থাকবে, অনেকে পড়ে থাকবে না। এই যে মানুষটিকে দেখছো, ইনি ছিলেন কে? কার্ল উজ। কার্ল উজ আরএনএ উপর ভিত্তি করে, মানে রাইবোজোমাল আরএনএ উপর ভিত্তি করে, আরএনএ মানে হচ্ছে কি রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ উপর ভিত্তি করে 3টা ডোমেনে ভাগ করেছিলেন গোটা জীবজগৎকে। কি কি? আর্কিয়া, ইউক্যারিয়া, আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া, আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া, এই 3টা ডোমেনে ভাগ করেছিল। দেখা যাক এই ডোমেনগুলো কি কি। প্রথমে চলে আসি আমরা আর্কিয়া। আর্কিয়া মানে হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো অনেক আগে থেকে রয়েছে, মানে এগুলো খুব এক্সট্রিম জায়গাতে থাকতে পারে, খুব স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া, এগুলোকে বলা হচ্ছে আর্কিয়া। ব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্ক আছেও আর নেইও, দেখতে ব্যাকটেরিয়ার মতো হলেও কিছু কিছু চেঞ্জ এদের মধ্যে থাকে। যেমন হচ্ছে দেখো, এক কথা তো বুঝতে পারছো প্রোক্যারিওট হবে। আর কি না, চরম পরিবেশে বসবাস করতে পারে। চরম মানে তুমি ভাবতে পারো না কতখানি চরম, আগ্নেয়গিরির মধ্যে ঢুকে গেছে, ঠান্ডা এরিয়াতে ঢুকে গেছে, প্রচন্ড লবণাক্ত জায়গায় ঢুকে গেছে, সব জায়গায় থাকতে পারে। সেটা একটা হলো। কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকেন বিহীন। দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আমরা উপাদান পড়েছিলাম 9-এ, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে পেপটাইড ও গ্লাইকেন, এর কিন্তু ভাই সেটা নাই, মানে ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা হয়ে গেল এরা। আর আরএনএ গঠনটা অনেকটা ইউক্যারিওটদের মতো দেখতে লাগে। উদাহরণ কি বলবে? যেমন হ্যালোফাইল, থার্মোফাইল, মিথানোফাইল, মিথানোজেন। হ্যালোফাইল, হ্যালো কথার অর্থ কার কার মনে আছে বলো তো? হ্যালো কথার অর্থ HALO, নট HELLO। হ্যালো মানে হচ্ছে লবণ, হ্যালো কথার অর্থ হচ্ছে লবণ বা সল্ট। আর ফিল বা ফাইল এর কথার অর্থ হচ্ছে প্রেমী বা লাভার, প্রেমী বা লাভার। তাহলে যে সমস্ত আর্কিয়া লবণাক্ত অঞ্চলকে বেশি পছন্দ করে তাকে বলা হচ্ছে হ্যালোফাইল। তাহলে থার্মোফাইল মানে কি হবে? নিশ্চয়ই থার্মো কথার অর্থ থার্মোমিটার, মানে উষ্ণতা। থার্মো কথার অর্থ মধ্যে উষ্ণতা, টেম্পারেচার। তো যারা বেশি টেম্পারেচার পছন্দ করে, মানে উচ্চ তাপমাত্রায় বসবাস করে, তাদেরকে বলা হচ্ছে আমাদের থার্মোফাইল। মিথানোজেন্স, দেখো নামের আগে যদি, নামের লাস্টে যদি জেন্স লেখা থাকে, জেন লেখা থাকে মানে হচ্ছে উৎপাদক, মানে হচ্ছে কি উৎপাদক। তাহলে এখানে কি লিখেছে আগে? মিথানোজেন, মিথানো, মানে নাম শুনে বুঝতে পারছো মিথেন তৈরি করবে, এটা আমাদের CH4 মিথেন তৈরি করবে। তাহলে যে সমস্ত আর্কিয়া মিথেন গ্যাস তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে মিথানোজেন্স। হলো তো এই গেল আমাদের আর্কিয়া। এরপরে আসছে আর্কিয়া থেকে আর একটু চেঞ্জ হয়ে আসবে আমাদের ব্যাকটেরিয়া। নামগুলো ইজি কিন্তু, আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া। প্রথম দুটো প্রোক্যারিওটিক, লাস্টেরটা ইউক্যারিওটিক, এই জন্য নাম হচ্ছে ইউক্যারিয়া। তো এও সেই প্রোক্যারিওটিক।
কিন্তু যেহেতু ব্যাকটেরিয়া, এটা আমরা জানি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে, তো পেপটাইডোগ্লাইকান আছে। আর এদের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মানে সালোকসংশ্লেষ করতে পারে, পড়েছি আমরা সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া। আবার ম্যাক্সিমাম যারা তারা পরভোজী হয়, এটা একটা। আর হচ্ছে কি না, এদের সমস্ত ব্যাকটেরিয়া আমার এই ব্যাকটেরিয়া সবাই এই ডোমেনের আন্ডারে পড়ে যাচ্ছে, সব ব্যাকটেরিয়া এই ডোমেনের আন্ডারে পড়ছে। তো ব্যাকটেরিয়া উদাহরণ বলো, আমাদের ইকোলাই আছে, তারপরে আমাদের সালমোনেলা টাইফি আছে, তারপরে আমাদের ক্লস্ট্রিডিয়াম টিটানিয়া আছে, কত আছে, তো সবগুলি আমাদের উদাহরণে ফেলবে, যত ব্যাকটেরিয়া আছে সব এর উদাহরণে পড়বে। এরপরে আসছে কি আমাদের ইউক্যারিয়া। ইউক্যারিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা, মানে যারা ইউক্যারিওটিক কোষ, যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে, পর্দাঘেরা অঙ্গাণু আছে, তাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তো আমাদের সেটা সুবিন্যস্ত নিউক্লিয়াস যুক্ত পর্দাঘেরা কোষে অঙ্গাণু থাকবে, আর এককোষী বা বহুকোষী হতে পারে। আমরা কি কোষী গো? বহুকোষী। তো এককোষী হতে পারে, আমাদের ছত্রাক হতে পারে এককোষী। তো এগুলো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক আন্ডারে পড়ছে। প্রোটোজোয়া আমাদের একটা ইউক্যারিয়া আন্ডারে পড়বে, প্রোটোজোয়া। তাহলে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই চারটা রাজ্যের সবাই কিন্তু এই ডোমেনের আন্ডারে পড়ে যায়, ইউক্যারিয়া ডোমেনের আন্ডারে পড়ে যায়। বলো, তাহলে আমাদের এই করে প্রথম আজকে প্রথম ক্লাস শেষ হলো। এর পরের ক্লাসে আমরা দেখবো 5 রাজ্য ক্লাসিফিকেশন, পরবর্তীকালে উদ্ভিদের শ্রেণীবিন্যাস পড়বো আর প্রাণী শ্রেণীবিন্যাস পড়বো। ঠিক আছে? তো দেখো, প্রথম থেকে কিন্তু গতি বাড়িয়ে রাখো, হ্যাঁ না? কখন বলতে বলতে তোমার সেমিস্টার চলে আসে তুমিও জানো না। হ্যাঁ, খুব জলদি কিন্তু হয়, এই 6 মাসের সেমিস্টার ভাববে না, খুব জলদি শেষ হয়ে যাবে। তো প্রথম থেকে কিন্তু পড়তে থাকো, হ্যাঁ, ভিডিওগুলো দেখতে থাকো, পড়তে থাকো, কোনটা কোথায় কোথায় দাগ মারতে হবে সবকিছু দাগ মেরে নেবে। ঠিক আছে? তাহলে শেষ হলো আজকে, তাহলে দেখা হয় তোমার পরের ক্লাসে। ঠিক আছে, বাই বাই।